আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আরিফ চৌধুরী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে এখন পর্যন্ত 9 পুলিশ সদস্যের জীবনাবসান। বেতন বোনাস সঞ্চয়পত্রের টাকা তুলতে ব্যাংক ও ডাকঘরে উপচে পড়া ভিড়। সংক্রমণের ঝুঁকি নিয়েই সেবা গ্রহণ। এবং করোনা সংক্রমণে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। ভারতে লকডাউন শিথিল হলেও রাতের বেলা কারফিউ। এছাড়াও ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে করোনা যুদ্ধে পুলিশের এএসআই আব্দুল খালেকের আত্মত্যাগের কথা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটিএসবি পল্টন জোন 1-এ কর্মরত ছিলেন। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় 11 মে তাকে রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুজিবুর রহমানকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই সোমবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মোট 9 পুলিশ সদস্যের মৃত্যু হল। পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার আজ সকালে করোনার বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করেছেন। তার এই আত্মত্যাগ এবং মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে নিয়ে এ পর্যন্ত 9 জন বীর পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করলেন। করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত 2,81,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কোভিড-19 মোকাবেলায় সরকারের সমালোচনা করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো। কিছু বিধিনিষেধ শিথিল করে 31 মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে ভারত। তবে এই সময় সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন সুমন সারওয়ার। করোনা মহামারীতে বিপর্যস্ত রাশিয়ার রাজধানী মস্কো। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার কোকেশাস অঞ্চলে করোনা ভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। ওই শিশুর মাও আক্রান্ত। মস্কোর মেয়র জানিয়েছেন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ক্লিনিকগুলোতে পরীক্ষা বাড়ানো হবে। করোনা সংক্রমণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মহামারী মোকাবেলায় ফেডারেল সরকারের সমালোচনা করে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো বলেছেন, বর্তমান অবস্থা দেশকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। করোনা ভাইরাসের প্রভাব নিয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঙ্গে হোয়াইট হাউসে গোল টেবিল বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রায় 5,500 সদস্য। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ব্যাপক গবেষণার মধ্যে যুক্তরাজ্যের বাণিজ্য সচিব অলোক শর্মা বলেছেন, বিশ্বে সম্ভবত কখনোই করোনা ভাইরাসের সফল ভ্যাকসিন আবিষ্কার হবে না। তবে তিনি জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে 10 কোটি ডোজ কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত চুক্তি করেছে। কিছু বিধিনিষেধ শিথিল করে 31 মে পর্যন্ত চতুর্থবারের মতো লকডাউন বাড়িয়েছে ভারত। কর্মক্ষেত্রে যোগদান, দোকান ও সেলুন খোলা, সীমিত আকারে পরিবহন চলাচল সহ 10টি বিষয়ে অনুমোদন দিয়েছে ভারত সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন বাড়িয়েছে জিম্বাবুয়ে। কেনিয়াত্তা ইউনিভার্সিটি টিচিং রেফারেল অ্যান্ড রিসার্চ হাসপাতালের সংক্রামক রোগ ইউনিটের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য জুম্বা ট্রেনিং নামে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুমন সারওয়ার, চ্যানেল আই। নিউ ইয়র্ক শহরসহ 3টি অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তবে কিছুটা উন্নতি হওয়ায় নিউ ইয়র্কের কম ঘনবসতিপূর্ণ এলাকায় লকডাউন বিধি শিথিল করা হয়েছে। প্রায় 2 মাস পর দেশে রেমিটেন্স পাঠানো সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান চালু হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবরিনা হাসানের রিপোর্ট।
আবারও নিউ ইয়র্কে লকডাউন বাড়ল। অঙ্গরাজ্যটির 10টি প্রধান এলাকার মধ্যে 5টিতেই 28শে মে পর্যন্ত লকডাউন বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোর সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও লকডাউন বেড়েছে। লকডাউন বিধি তুলে নেওয়ার দাবিতে ওয়াশিংটন সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের কম ঘনবসতিপূর্ণ 5টি এলাকায় লকডাউন বিধি শিথিলের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর। আবাসিক এবং বাণিজ্যিক সব ধরনের নির্মাণ কাজ শুরু হবে। অবশ্যই নির্মাণকারী প্রতিষ্ঠানকেই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহ করতে হবে। একই সাথে খুচরা বিক্রেতারাও ব্যবসা শুরু করতে পারবেন। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় নিউ ইয়র্কের সোনালী এক্সচেঞ্জ, পুবালি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আবারও লেনদেন শুরু করেছে। আমাদের ওয়েবসাইট www.sonaliexchange.com থেকে টাকা পাঠাতে পারবেন। আমাদের সাপোর্ট টিম এর জন্য সার্বক্ষণিকভাবে সাপোর্ট দিচ্ছে। রাত 8টা পর্যন্ত আমরা এই সাপোর্টটা বজায় রাখতে পারছি। গ্রাহকরা তাদের ডেবিট কার্ড ব্যবহার করেই এই অ্যাকাউন্ট থেকে তাদের লেনদেন করতে পারবেন। আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করেছি এবং প্রবাসীদের সেবায় আবার নিয়োজিত হয়েছি। তো ইতিমধ্যে প্রবাসীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছে এই টাকা প্রেরণের ব্যাপারে। দেশে টাকা পাঠানোর জন্য বহু প্রবাসী এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভিড় করেছেন। আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন তারা। সিটি আস্তে আস্তে সচল হচ্ছে, মানুষের আস্তে আস্তে কর্মচঞ্চলতা ফিরে আসছে। ঈদ উপলক্ষে সোনালী এক্সচেঞ্জ প্রচুর ভিড়, আমরা ভিড় সামলাতে পারছি। দুর্যোগ মুহূর্তে আমরা প্রবাসীরা নিউ ইয়র্কে অনেক কষ্টে আছি, তারপরেও এত কষ্টের মধ্যে আমরা টাকা পাচ্ছি। দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যস্ততা বাড়ার পাশাপাশি আঙিনা কৃষির জন্য গাছের চারা আর বীজের দোকানেও ভিড় বেড়েছে। মৃত্যুহার কমে যাওয়ায় নিউ ইয়র্কের দৃশ্য পাল্টাতে শুরু করেছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা ভাইরাস মোকাবেলায় নিজেদের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য কার্যক্রমে এগিয়ে আসছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। নিজেদের বিয়ের অনুষ্ঠান বাতিল করে দরিদ্রদের খাবার দিয়ে সহায়তা করেছেন এক দম্পতি। একই সাথে প্রতিবেশীদের সুস্থ রাখতে নিজ নিজ ভবনের ছাদে ব্যায়ামের নির্দেশনা দিচ্ছেন ব্রাজিলের এক শরীরচর্চাবিদ। কোভিড-19 মোকাবেলায় বিশ্বের ইতিবাচক খবর নিয়ে সাবরিনা হাসানের আরেকটি রিপোর্ট। করোনার কারণে এক গণ্ডিতে গোটা বিশ্ব। মহামারী মোকাবেলায় ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসছেন সব দেশের মানুষ। বেশ কয়েক মাস ধরেই বড় পরিসরে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কার দর্শনা কুমারা ও পাওয়ানি রাসাঙ্গা জুটি। কিন্তু করোনা মহামারীর কারণে সব পরিকল্পনা বাতিল করেছেন তারা। আনুষ্ঠানিকতার অর্থে দরিদ্রদের খাবার খাইয়ে নিজেদের ভালোবাসা উদযাপন করছেন দর্শনা পাওয়ানি দম্পতি। বিয়ের পোশাকেই 50টি দরিদ্র পরিবারের কাছে গিয়ে খাবার সহ নিত্যপণ্য পৌঁছে দিয়েছেন তারা। ব্রাজিলের সাও পাওলোর জিমনেশিয়াম ইনস্ট্রাক্টর ইভান নাসিমিন্তো দূর থেকেই নির্দেশনা দিয়ে প্রতিবেশীদের সুস্থ রাখার কার্যক্রম চালাচ্ছেন তিনি। ইভানের নির্দেশনা মেনেই নিজেদের ছাদে ব্যায়াম করছেন তার প্রতিবেশীরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাসের হাত থেকে মানুষদের বাঁচাতে শুরু থেকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে পুলিশ। জীবন বাজি রেখে প্রতিদিন সাহসী পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। মানুষ বাঁচানোর এই যুদ্ধে শহীদ হয়েছেন পুলিশের এএসআই আব্দুল খালেক। তার আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশের মানুষ। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। বরগুনার বেতাগী থানার ঝোপখালী গ্রামের আব্দুল খালেক 2004 সালে 6 সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। দেশ মাতৃকার সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগে দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় 30 এপ্রিল ভোরে তার মৃত্যু হয়। দেশে করোনা সংক্রমণ এর শুরু থেকে আমি তাকে প্রায় সতর্ক করেছি। তিনি বলতেন, দেশ ও জনগণের জন্য আমার জীবন উৎসর্গ করব, তবুও দায়িত্ব পালনে কখনো অলসতা করব না। তিনি কখনোই অসৎ উপায়ে অবলম্বন করেননি। সৎভাবে উপার্জন করে আর্থিক দুর্বলতা নিয়ে তিনি সংসার চালিয়েছেন। 2 মেয়ে এক ছেলের জনক ছিলেন আব্দুল খালেক।
বেতনের অর্থে চলত তার টানাটানির সংসার। স্বপ্ন দেখতেন সন্তানদের জন্য গ্রামের বাড়িতে হলো কিছু একটা করে যাবেন। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমাকে ফোনে প্রায় বলতেন যে আমার সন্তানদের জন্য একটি ঘরও বানাতে পারলাম না। তিনি জীবিত অবস্থায় অল্প বেতনে অনেক কষ্ট করে সংসার চালাতেন। এখন আমি বাবাহারা এই 3 সন্তানদেরকে নিয়ে অসহায় হয়ে পড়েছি। আমি খুব চিন্তিত যে কিভাবে আমার সংসার চলবে। আব্দুল খালেকের 6 বছরের অবুঝ ছেলে সালমান ফার্সি এখনো জানে না তার বাবা চিরদিনের জন্য হারিয়ে গেছে। ঈদের ছুটিতে বাবা ঘরে ফিরবেন এমন অপেক্ষায় আছে আব্দুল খালেকের 2 শিশু কন্যা খাদিজা আর সামিয়া। তোমার আব্বু কই? ঢাকা। ঈদ আসলে আমার বাবা নতুন জামা কিনে দিত, কত আনন্দ করতাম, আমাদের ঘুরতে নিয়ে যাইতো। এখন কে নিয়ে যাইবে আমাদের? পুলিশ বাহিনীতে সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আব্দুল খালেক। সদালাপি এবং ধার্মিক মানুষটিকে অন্য কর্মকর্তারাও খুব পছন্দ করতেন। বাংলাদেশ পুলিশের সদস্যগণ প্রত্যক্ষভাবে এবং সশরীরে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। তারা জেনে শুনেই জীবনের ঝুঁকি নিয়ে, এই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। আমাদের অনেক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, ইতিমধ্যেই বীর সদস্য শাহাদাত বরণ করেছেন। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আমাদের এ সকল ত্যাগী, দেশপ্রেমিক এবং শহীদ সদস্যদের আত্মার প্রতি সশ্রদ্ধ সালাম এবং তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কিছু চিকিৎসক করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তৈরি করেছেন একটি গাইডলাইন। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা পদ্ধতির ধরন পরিবর্তন হচ্ছে, তাই প্রায় প্রতি সপ্তাহে এই গাইডলাইনেও আসছে পরিবর্তন। মুস্তাফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। কোভিড-19-এর বিশাল একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। এক কথায় করোনা ভাইরাস যেন তছনছ করে দিয়েছে কোটি কোটি মানুষের স্বপ্নকে। প্রতিদিনই হচ্ছে গবেষণা, আসছে নতুন নতুন তথ্য, তৈরি হয়েছে গাইডলাইন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের কিছু বাংলাদেশি চিকিৎসক এবং বাংলাদেশের একাধিক চিকিৎসক আর গবেষকরা কোভিড-19-এর চিকিৎসার জন্য তৈরি করেছেন একটি গাইডলাইন, যেখানে স্পষ্টভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যারা চিকিৎসক তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পরিশ্রম করা হয়েছে, কত 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 এক্সপার্ট এটার পেছনে কাজ করেছে। গাইডলাইন তৈরির সঙ্গে আছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাকিল ফরিদ। তিনি বলছেন, প্রতিটি হাসপাতালেই কোভিড-19 এবং নন কোভিডের চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। আমার মতে প্রতিটা হাসপাতালে অর অ্যাটলিস্ট 90 to 95% হসপিটালে বাংলাদেশের, স্পেশালি ঢাকার বড় সিটিতে, আপনার কোভিড এন্ড নন কোভিড পেশেন্ট ট্রিট করার প্রভিশন থাকা উচিত। সো জিনিসটা যেভাবে হওয়া উচিত, একটা হসপিটালে যদি একটা পেশেন্ট যায়, একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে ফার্স্টে ওকে ট্রিয়াজ করতে হবে। আগে কতগুলো প্রশ্ন করে দেখতে হবে যে এটা কি কোভিড এর পেশেন্ট নাকি এটা নন কোভিড এর পেশেন্ট। এরপরে হাসপাতালে একটা ডেজিগনেটেড এরিয়াতে পাঠাতে হবে। প্রত্যেকটা হাসপাতালে আমার মতে 3টা জোন থাকা উচিত। একটা হচ্ছে রেড জোন, যেখানে কোভিড পেশেন্ট থাকবে এবং হাই রিস্ক পেশেন্টরা থাকবে। একটা অ্যাম্বার জোন, যেখানে সাসপেক্টেড কোভিড পেশেন্টরা থাকবে। ফাইনালি একটা গ্রিন জোন, যেখানে আপনি জানেন যে পেশেন্টের কোভিড হওয়ার চান্স খুবই কম, ওরকম পেশেন্টরা থাকবে। গাইডলাইন তৈরির সঙ্গে যুক্ত আছেন আরেক চিকিৎসক তানজিনা হোসেন। তিনিও বলছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি হাসপাতালেই এই সেবা চালু করা সম্ভব। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কিন্তু নন কোভিড হসপিটালগুলোতেই হেলথ কেয়ার ওয়ার্কাররা বেশি এফেক্টেড হয়েছে। মানে যেসব হসপিটালে কোভিড ডেজিগনেটেড হয়নি, ওই হসপিটালগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু অনেক বেশি ডাক্তার, অনেক বেশি নার্স এফেক্টেড হয়েছে। এটার কারণ হচ্ছে যে তারা তো এটার জন্য কোনো প্রস্তুতিই নেই। আসলে তো এটা বোঝা খুব মুশকিল যে আমার সামনে যিনি বসে আছেন উনি কি কোভিড পজিটিভ নাকি অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, নাকি এতই মাইল্ড যে তার কোনো সিমটম হচ্ছে না। এই 2 চিকিৎসকই বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগের পক্ষেই ঘরে বসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা সম্ভব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঈদের আগে বেতন বোনাস তোলা সহ অন্যান্য সেবা গ্রহণে উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর ব্যাংক ও ডাকঘরে। সীমিত সেবা চালু থাকায় সংক্রমণের ঝুঁকি নিয়েই সেবা নিতে হচ্ছে।
বলছেন সেবাগ্রহীতারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বেতন বোনাস উত্তোলনে মানুষের ভিড় বাড়ছে ঢাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। বিল প্রদান সহ অন্যান্য সেবাও গ্রহণ করতে হচ্ছে বিল ঠেলেই। সীমিত সেবা চালু থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 4 ঘন্টা লাগছে আমার এই টাকাটা তুলতে আর জমা দিতে। বিল আপনার তাড়াতাড়ি লোক নিচ্ছে না, কিছু লোক আবার ভিতর থেকে চলে যাচ্ছে, সেই কারণে ওনারা চালু করে কাজটা করতে পারছে না। অনিয়ম করতেছে। অন্যান্য ব্রাঞ্চগুলো বন্ধ থাকার কারণে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ সে অন্যান্য গ্রাহকগুলোর সাথে একটা ব্যাংকের উপরে চলে আসছে সবকিছু। আর সপ্তাহে যদি 1 দিন 2 দিন খোলা থাকে তা সেক্ষেত্রে তাহলে তো এই সপ্তাহখানেকের যে গ্রাহকগুলো আছে সেই গ্রাহকগুলো সেই চাপটা পড়ছে একসাথে। পরিস্থিতি সামলাতে আলাদা বুথের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন নিতে হচ্ছে ব্যাংকগুলোকে। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কথাও বলছেন গ্রাহকরা। সামাজিক কোনো দূরত্ব মেনটেনই হচ্ছে না। এখানে সকালে আমি 10টার দিকে আসছি, এত গ্যাদারিং ছিল যে মানুষ ঢুকতেও পারবে না, মানুষ ঢুকতেও পারতেছে না। তারপর আমি লাস্টে চলে গেছি, এখন আবার আসছি, আমার লোক ভিতরে আসছে। তো ঝুঁকিপূর্ণ তো অবশ্যই এই মুহূর্তের মধ্যে, এটা না দিলে পরে নিতে পারতো। স্কুলের স্টুডেন্ট আসে, সে সারা বছর পর স্কুল থেকে পড়তেছে, বাট এই মুহূর্তে ওনাদের বেতনটা দিতে হচ্ছে। ভোগান্তি কমাতে পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি গ্রাহকদের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে 19 মে শেষ রাত থেকে 20 মে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় আম্পানের কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 210 কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা পায়রা বন্দর সমুদ্র বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি সত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ থাকতে বলা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের 4টি সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে আছেন চৌধুরী ফরিদ, সরাসরি যাব তার কাছে। ফরিদ, চট্টগ্রামের আবহাওয়া এখন কেমন দেখছেন, আমাদের আপডেট জানাবেন। ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় আম্পান এখন প্রবল শক্তি সঞ্চার করেছে, মধ্য বঙ্গোপসাগরে এটা অবস্থান করছে। বিশেষ করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় আম্পান নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জরুরি সভা করেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আজ সকাল থেকে জুম কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সকল জেলার সাথে তিনি কনফারেন্স করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসকও ঘূর্ণিঝড় নিয়ে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি মেয়র জানিয়েছে তারাও ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড়ে এখন সিগন্যাল নাম্বার 4, যদি সিগন্যাল নম্বর বেড়ে যায় তাহলে পরবর্তী কর্মসূচি কি করতে পারে, মানুষজনকে সরিয়ে নিয়ে আসা। স্কুলগুলো তারা প্রস্তুত রেখেছে, সাইক্লোন শেল্টারগুলো তারা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। সকল প্রস্তুতি আমাকে জানিয়েছেন তারা প্রশাসন গ্রহণ করেছে। এটা হলো ঘূর্ণিঝড়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অবশ্যই আবহাওয়ার কথা হলো চট্টগ্রামে তীব্র গরম অনুভূত হচ্ছে। এখন যে আবহাওয়া খুবই গরম মনে হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় হলো চট্টগ্রামে যে একদিকে ঘূর্ণিঝড়ের আম্পান, অপরদিকে হলো করোনা, মানে খুবই মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 73 জন যে করোনা রোগীর সংক্রমণ হয়েছে, তার মধ্যে ডাক্তার, পুলিশ রয়েছে। আরেকটা হলো দুঃখজনক খবর হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা আলোচিত শিল্প গ্রুপ এসএলএম গ্রুপ তারা করোনা
করোনা শুরু থেকে মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করে যাচ্ছে। এর মধ্যে তাদের ফ্যামিলির যে 6 জন, মাসুদ সাহেবের ভাই সহ প্রায় 6 জন এই করোনা আক্রান্ত হয়েছে। এটা একটা আমাদের জন্য দুঃখের একটা সংবাদ। এছাড়াও চট্টগ্রামে এই পর্যন্ত যে 791 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন গত 24 ঘন্টায় 2 জন সহ 38 জন মারা গেছেন। সুস্থ হয়েছেন অবশ্য 111 জন মতো। এই হলো চট্টগ্রামের ঘূর্ণিঝড় এবং যে করোনার সার্বিক পরিস্থিতি। ফরিদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী চৌধুরী ফরিদ। পিঠ থেকে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার সম্মিলিত চেষ্টায় এই দুর্দিন কেটে যাবে বলেও প্রত্যাশা করেন সেতুমন্ত্রী। বিএনপি এর সময় দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নিজেদেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মার্কেট ও বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। যাযাবর মিন্টুর প্রতিবেদন। রংপুরে নতুন করে 5 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক বিভাগের কর্মচারী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী 216 জন। নোয়াখালীতে নতুন করে 47 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 174 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন। নরসিংদীতে নতুন করে 14 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় 13 জন ও রায়পুরা উপজেলায় 1 জন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 306 জন। করোনা প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে শহর ও এলাকায় সচেতনতামূলক প্রচার ও টহল দিয়ে যাচ্ছে। দেশের এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিশ্ব তামাক মুক্ত দিবস। করোনা মহামারী থেকে নিরাপদ থাকতে ধূমপান ও তামাক পরিহার করুন। কারণ ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসতন্ত্রে জটিল রোগের সৃষ্টি হয়, শ্বাসকষ্ট হয় এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই সাথে মৃত্যু ঝুঁকিও বাড়ে। সুতরাং ধূমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন। আমরা প্রতিদিনই ধূমপান বিষয়ে আপনাদের সতর্ক করি। আশা করি আপনারা এটা গ্রহণ করবেন, সচেতন থাকবেন, ধূমপান এবং তামাক থেকে বিরত থাকবেন। গত 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছে ৯,৯৮৩টি। পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ ৯,৭৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ১,৮৫,১৯৬টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৬০২টি। এ পর্যন্ত ২৩,৮৭০টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত ৩৪৯ জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন এবং এ পর্যন্ত ৪,৫৮৫ জন। শনাক্ত বিবেচনায় আমাদের রিকভারি রেট বা সুস্থ হওয়ার হার ১৯.২১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬। আমরা এবার একটু মৃত্যুর বিশ্লেষণে আসব। ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। এর মধ্যে হাসপাতালে ব্রড ডেথ আছে 2 জন, হসপিটালে মারা গেছেন 15 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। ঢাকা ডিভিশনের গুলি যদি আমরা দেখি তাহলে ঢাকা সিটিতে 6টি, ঢাকায় 2টি, গোপালগঞ্জ 1 জন, মুন্সিগঞ্জ 1 জন, টাঙ্গাইল 1 জন, মানিকগঞ্জ 1 জন, নোয়াখালী 1 জন, চট্টগ্রামে 2 জন, কুমিল্লা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 2 জন, কুমিল্লা 1 জন, ফেনী 2 জন, সিলেট 1 জন এবং বগুড়া 1 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 7 জন। গত 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 231 জন, ছাড় পেয়েছেন 96 জন, বর্তমানে আইসোলেশন আছেন 3,383 জন।
এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,700 জন। মোট আইসোলেশন শয্যা 9,134 এবং গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 200টি আইসোলেশন শয্যা বেড়েছে। এছাড়াও প্রস্তুত চলছে অনেকগুলি আইসোলেশন শয্যা, তার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 3100 আইসোলেশন শয্যা এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 339টি এবং ডায়ালিসিস ইউনিট 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,412 জন, ছাড় পেয়েছেন 2,741 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,43,960 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,93,872 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 50,088 জন। সারা বাংলাদেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 76,708টি। এ পর্যন্ত 23,28,012টি বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 20,500টি এবং এ পর্যন্ত 19,36,272টি। বর্তমানে মজুদ আছে 3,91,740। ফোন কলের মাধ্যমে ফোন কল গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 2,16,280টি এবং এ পর্যন্ত ফোন 60,28,753টি। গত 24 ঘন্টায় নতুন করে 12 জন চিকিৎসক এর মধ্যে যুক্ত হয়েছেন স্বেচ্ছাভিত্তিক অনলাইন সেবা দেওয়ার জন্য এবং প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণে 79 জন ডাক্তার নতুন করে সংযুক্ত হয়েছে এবং এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছে 16,001 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,173 জন। এখানে নতুন করে সংযুক্ত হয়েছে 16 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে গত 24 ঘন্টায় 390 জন। এ পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 3,32,213 জন। স্থল বন্দরে 24 ঘন্টায় 612 জন। এ পর্যন্ত 3,32,498 জন। সমুদ্র বন্দরে 24 ঘন্টায় 124 জন এবং এ পর্যন্ত 18,362 জন। আমাদের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পূর্বে স্ক্রিনিং হয়েছিল 7,029 জন। গত 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং 1,126 জন এবং এ পর্যন্ত 6,90,102 জন। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ এশিয়ার দিকে দেখি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 6,536 জন এবং এ পর্যন্ত 1,34,531 জন। মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 150 জন, এ পর্যন্ত 4,351 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় 1,12,000 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত 45,25,497 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,336 জন এবং এ পর্যন্ত 3,07,395 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা তথ্য নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 17 মে। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য এবং এ পর্যন্ত তথ্য যা আমাদের হাতে ছিল। শেষ করার আগে আবারও বলবো, নিজের সুস্থতা নিজের হাতে। আমরা যেন নিজের সচেতন হই, সতর্ক থাকি, নিজেদেরকে সুরক্ষিত রাখি। যেগুলো স্বাস্থ্য নিয়ম প্রতিনিয়তই পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এগুলো জন্য আমরা পালন করি, নিজে সুস্থ থাকি, পরিবার সবাইকে সুস্থ রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরাসরি দেখছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। করোনা মহামারীতে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এবার আনোয়ারা উপজেলার দক্ষিণ ইছাখালী গ্রামের নদী ভাঙন কবলিত 500-র বেশি পরিবারের মাঝে দেয়া হয়েছে 1 সপ্তাহের বেশি সময় চলার মতো খাদ্য সামগ্রী। মোহাম্মদ নবাবের ভিডিওতে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু নদীর ভাঙন কবলিত দক্ষিণ ইছাখালী গ্রামে সাধারণ ছুটিতে প্রায় 2 মাস কর্মহীন থাকা প্রান্তিক মানুষ চরম দুঃখে কষ্টে দিন যাপন করছে। এদের কাছে খাদ্য সহায়তা নিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ফলে 1 সপ্তাহেরও বেশ খাবারের চিন্তা থাকবে না বলছেন সহায়তা প্রাপ্তরা। অসহায় দুস্থদের মাঝে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে মানবিক ত্রাণ সহযোগিতা করেছে তা আসলেই অনেক ধন্যবাদ। আজকে এই দুস্থ
অসহায় মানুষের মাঝে যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, এতে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার পেয়ে আমরা খুশি। আগের আরো বেশি হস্ত আছে, আল্লাহ ইয়াকে দিয়ে সম্বন্ধে আরো দিবে তৌফিক দান করে দাও, ইন আর তো বেশি খুশি লার। 5 শতাধিক পরিবারকে চাল, ডাল, তেল, ছোলা, সাবান সহ 13 কেজি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। বিতরণে সহায়তা করেন স্থানীয় সামাজিক সংগঠন দক্ষিণ ইছাখালী নবজাগরণ সংঘ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দিয়েছে, সেই জন্য আমরা দক্ষিণ ইছাখালী নবজাগরণ সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ত্রাণ দেওয়ায় দক্ষিণ ইছাখালী নবজাগরণ সংঘের পক্ষ থেকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে অতি প্রশংসনীয় বলে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। করোনার সময়ে, দুর্যোগের সময়ে তারা যে বিভিন্ন জায়গায় এই ত্রাণটা দিচ্ছে, এটা জনগণের খুব উপকার হচ্ছে। এই প্রকৃতি এবং জীবন নিয়ে যারা কাজ করতেছে, এই ফাউন্ডেশনকে আমি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো আরও যত সংগঠন আছে, যত স্বাবলম্বী ব্যক্তিবর্গ আছে, তাদের সবারই এগিয়ে আসা উচিত। প্রকৃতি সংরক্ষণে কাজ করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সংকটকালে সরকারের আহ্বানে অসহায়দের পাশে দাঁড়ানোই কৃতজ্ঞতা জানান এই সরকারি কর্মকর্তা। প্রান্তিক জনগোষ্ঠীর এই লোকজনকে তারা সাহায্য দিচ্ছে। আমি মনে করি যে এই সাহায্যটা তাদের অনেক কাজে আসবে এই সময়টা। তো তারা এই কাজগুলো অব্যাহত রাখবে, যদি আমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়ে তারা সহযোগিতা করবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবার নিটল টাটা কৃষি সংবাদ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন নেত্রকোনা হাওরের হাঁস খামারিরা। জেলার 2000 খামারি প্রায় 25 কোটি টাকার লোকসান শিকার হিসেব করেছেন প্রাণী সম্পদ বিভাগের। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নেত্রকোনার খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদন, আটপাড়া ও কলমাকান্দা উপজেলার হাওড়াঞ্চলের একমাত্র ফসল বোরো ধান। ঘরে তোলার পর প্রায় 6 মাস ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের অবলম্বন হাঁস পালন। এবার করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সীমাহীন লোকসানের মুখে পড়েছেন তারা। এখন 400 টাকা করে সব বিক্রি করতে হয়, তাও নেওয়া যায় না, গাড়ি গুড়ি চলে না। এই করোনা ভাইরাসের কারণে রাস্তাঘাট বন্ধ। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা করেছেন, পোল্ট্রি শিল্পকেও এই প্রণোদনার আওতামুক্ত করতে হবে। হাওড়াঞ্চলের এক একটি খামারে 200 থেকে সহস্রাধিক হাঁস রয়েছে। হাঁসের খামারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ডিমের বাজার। প্রতিদিন ট্রাকে এসব ডিম যায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, কিন্তু এ সময় ডিম সরবরাহ প্রায় বন্ধ। 1500 হাঁস, আমার ডিম পারে দৈনিক 1000। একটা বস্তা আনলে 1800 টাকা লাগে, একটা গমের বস্তা খাওয়াইলে আপনার 1000 টাকা লাগে। তাহলে আমরা ডিমের দামে আর এই খাবারের দামে আমরা কোনো রেডি আমরা মিলে না। হাঁসের খাওয়া দূরের কথা, আমরাও বাঁচতে পারবো না। বাজারে ডিম নিয়ে দিলে দৌড়াদৌড়ি মার্কেট না দেয়, গাড়িতে ডিম নিতে পারি নাই, পাল্টা ঋণ করে আশ করছি, এগুলো টাকাও দিতে পারি নাই, মানুষের তাগদাতে হাঁসের খাবার মিলাইতে পারি নাই। জেলায় 1859টি খামারে 38 কোটি টাকার ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে খামারিরা অনেক লোকসানের শিকার, জানাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতি মাসে প্রায় 4 কোটি ডিম উৎপন্ন হয় হাঁস মুরগি সহ। সেই হিসাবে আমাদের 10 টাকা পিস হলে আমাদের প্রতি মাসে আসে 40 কোটি টাকা। যদি এখন 5 টাকা হয়, সেই ক্ষেত্রে আমাদের 20 কোটি টাকা, প্রায় 20 কোটি টাকার মতো লস হয়। আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করেছি, ডিমগুলো যাতে আমাদের যে বিভিন্ন ত্রাণ দেওয়া হয় তার মধ্যে যদি সংযুক্ত করা হয়, সেই জন্য সেই করলে আমাদের সেই ডিমের যে মূল্য সেটা কৃষক পাবে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে নেত্রকোনার হাওড়াঞ্চলের খামারগুলোতে হাঁস রয়েছে 27,20,174টি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে 21টি নদী। একসময়ের খরস্রোতা এসব নদী এখন মৃতপ্রায়। হারিয়ে গেছে জীববৈচিত্র্য, নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল, গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আরমান হোসেন বরকতের ভিডিওতে শাহ আলম শাহের রিপোর্ট।
ধান, পাট, রবি শস্য এমনকি সবজি আবাদ হচ্ছে নদীর বুকে। নদীগুলো এখন ধুধু বালুচর আর ফসলের ক্ষেত। অথচ এসব নদীতে সারা বছর স্রোত থাকতো। নৌকায় করে জেলেরা মাছ ধরতো, চলতো পালতোলা নৌকা। ভরাট হয়ে গেছে, মরে গেছে। এতে নদী কেন্দ্রিক ইকোসিস্টেম বদলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ক্ষতি হয়েছে নদীর উপর নির্ভরশীল জনগোষ্ঠীরও। যদি আরো একটু গভীরতা থাকতো তাহলে তার পানিটা তাড়াতাড়ি নামে যেত, বন্যা কম হতো। এই নদীটা খনন করার প্রয়োজন, তাহলে সকলের সুবিধা হবে। খনন ও সংস্কার না হওয়ায় পুনর্ভবা, আত্রাই সহ দিনাজপুরের এমন 21টি নদীর বেহাল অবস্থা। পরিবেশ ক্ষতি হওয়ার কারণে বাংলাদেশ আজকে জলবায়ুর অনেক পরিবর্তন হচ্ছে। সময়ে বৃষ্টি সময় হচ্ছে না, এতে আমাদের শস্য শ্যামল বাংলাদেশ এর প্রতিক্রিয়া হচ্ছে। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে এগুলা পরিকল্পিতভাবে যেন এই নদী থেকে বালু উত্তোলন করা হয় এবং নদীর প্রবাহন যেন স্বাভাবিক বজায় রাখা হয় এবং নদীর মধ্যে সবসময় যেন পানির স্রোত বহমান থাকে। পানি উন্নয়ন বোর্ড সব নদীর এই অবস্থার তথ্য মন্ত্রণালয়ে দিয়েছে। এগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি যদি অনুমোদিত হয় এবং গর্ভেশ্বরী নদী খনন করে নদীর ক্যারিং ক্যাপাসিটি, পানির ক্যারিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হবে, নদীতে পানি থাকবে, নদীর যে ফ্লোরা অ্যান্ড ফনা সেগুলিকে অ্যালাইভ করা সম্ভব হবে, যার ফলে নদীর যে চারপাশে প্রতিবেশের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবে। নদীগুলোতে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা এবং ভূমিদস্যুদের কোরাল গ্রাসে দিনাজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এসব নদী। এতে জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এসব নদী রক্ষায় সরকারের যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন জনসচেতনতার। এমনটাই তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার খেলার খবর।